অগ্নিদগ্ধ নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানোর পরিস্থিতি নেই জানালেন বার্ন ইউনিটের প্রধান। জড়িত সন্দেহে গ্রেফতার নয়, কেউ ছাড় পাবে না বলছে পুলিশ। যারা এই ঘটনার পিছনে জড়িত অতি দ্রুত তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। ফায়ার সার্ভিসের কর্মী সোহেল রানাকে চোখের জলে বিদায়, দৃষ্টান্ত হয়ে থাকবেন বলছেন সহকর্মীরা। পাবনায় 595 জন চরমপন্থীর অস্ত্রসহ আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং রোজার আগেই তুরাগ, বুড়িগঙ্গা ও বালু দখল মুক্ত করার ঘোষণা বিআইডব্লিউটি এর। খরচ উঠাতে দখলদারদের থেকে জরিমানা আদায়ের পরিকল্পনা। ফৌজদারি দণ্ডবিধির আওতা সহ তাদের এই যে অপসারণ ব্যয় তাদের কাছ থেকে আদায়ের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি এবং আমি কামরুন নাহার রফি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। লাইফ সাপোর্টে রেখে ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার হয়েছে। তার ফুসফুসে মারাত্মক সংক্রমণ থাকায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই এই অস্ত্রোপচার করা হয়। এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলায় সন্দেহভাজন শম্পাসহ 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানান, ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। মাদ্রাসার ছাত্রী নুসরাতের শারীরিক অবস্থার উন্নতি না হয় তাকে সিঙ্গাপুর পাঠানো সম্ভব হয়নি। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভিডিও কনফারেন্স করি। ওদের এখান থেকে ছিল একজন প্রফেসর ওং টে সিং, উনি বোধহয় অ্যানেস্থেশিয়ার আইসিইউর কনসালটেন্ট আর কি। তো ওনারা আমাদের সঙ্গে অনেকক্ষণ আমাদের এই সমস্ত কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। নুসরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী মহোদয়, প্রশাসনের লোক, চিকিৎসকবৃন্দ, সকল ডাক্তার মহোদয়, দেশবাসী সবার ক্ষেত্রে দোয়ার আবেদন, দোয়া প্রার্থী আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে সুস্থ করে দেয়। সুচিকিৎসার মাধ্যমে মেয়ে যেন হায়াত লাভ করে, হায়াত দারাজ করে, সবাই দোয়া চাইতেছি। এদিকে ফেনীর সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে। আমি আমার সহকর্মীদের নির্দেশ দিয়েছি, যারা এই ঘটনার পিছনে জড়িত তারা যেই হোক না কেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, অতি দ্রুত তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। গেল 6 এপ্রিল অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে নুসরাত জাহানের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরার একটি গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের 4 জন। মঙ্গলবার ভোর 5:30টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দগ্ধ 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধ 3 বোনের মধ্যে বড় বোন জানায়, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে তাদের বিরোধ চলছিল। সেই জের ধরেই প্রতিপক্ষ আগুন দিয়েছে। ভোরে সবাই যখন ঘুমিয়েছিল তখন পাশের বাড়ির শিপন, কাজল, রবিন, লোকমান সহ কয়েকজন তাদের ঘরে আগুন দেয়। সারা রাত পার হয়েছে এইভাবেই, না এখানে বাড়িতে পারতেছে, না এখানে কোনো কিছু ফোন দিতে পারতেছে, না কোনো কিছু করতে পারতেছে। পরে এইভাবে রাত আজান দিছে, আজান দেওয়ার পর ওই এক বোমা ফালাইছে, এবার চতুর্দিকে ধোঁয়া পড়ছে যাতে কোনো কিছু না দেখা যায়। ফালাই ওই পর আবার আগুন আর ফের তেল ডালছে, ডালার পরে আবার আগুন ধরাইছে, ধরার পর আবার বোমা মারছে। চিরনিদ্রায় শায়িত হলেন অগ্নিসেনা সোহেল রানা।
সহকর্মীরা বলছেন উদ্ধারকারীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন তিনি। এদিকে স্বজনদের দাবি অনুযায়ী সোহেলের পরিবারের কর্মক্ষম একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বনানীর এফআর টাওয়ারে আগুনে আহত সোহেল রানা রোববার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। যে কোনো দুর্ঘটনার মতো গেল 28 মার্চ বনানীর এফআর টাওয়ারের আগুনেও বেশ কয়েকটি সাহসিকতার গল্প রচিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী সোহেল রানাও তার একটি নায়ক। ভবনে আটকে পড়াদের স্বয়ংক্রিয় সিঁড়ির মাধ্যমে নামাতে গিয়ে জীবন বাজি রেখেছিলেন সোহেল। সেই বাজি মৃত্যুর মুখে ঠেলে দেয় এই অগ্নিসেনাকে। প্রথমে সিএমএইচের আইসিইউতে, সেখান থেকে গত শুক্রবার পাঠানো হয় সিঙ্গাপুরে। পরিবার ও সহকর্মীরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু সবাইকে কাঁদিয়ে রোববার রাতে দৃষ্টির ওপারে চলে যান সোহেল রানা। পেছনে রেখে যান একটি সাহসিকতার গল্প, রচনা করেন অনুপ্রেরণার অধ্যায়। সোমবার রাতে সোহেল রানার মৃতদেহ দেশে আনা হয়, রাখা হয় সিএমএইচের মর্গে। মঙ্গলবার বেলা 11:15টায় ফায়ার সার্ভিসের সদর দপ্তর ফুলবাড়িয়ায় প্রথম জানাজা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাহিনীর সদস্যরা সোহেলের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরের কাজে নিজে খুব আগ্রহ দেখাতেন। ভাই আমার সেই কাজটি করেছে, যেরকম বনানী এফআর টাওয়ারে অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই, আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। মন্ত্রী সোহেলের পরিবারের সক্ষম কাউকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে এবং তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। জানাজা শেষে সহকর্মীদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হন নিথর সোহেল রানা। পরে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। বাদাসর দ্বিতীয় জানাজায় হাজারো মানুষ বিদায় জানায় সোহেলকে। 3.5 হাতের শেষ ঠিকানায় চিরনিদ্রায় শায়িত হন সোহেল রানা। খান আলামিন, RTV, ঢাকা। আখাউড়া সিলেট রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর সহ মোট 7টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। রেললাইন ডুয়েল গেজের কাজ শেষ হলে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যাত্রার সময় কমবে। একনেকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ, খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয় ভবন ও অডিটোরিয়াম নির্মাণ এবং রাজধানীর ডেমরায় বহুমুখী পাটপণ্য উৎপাদন ফ্যাক্টরি স্থাপন। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে 18,191 কোটি টাকা। মানি লন্ডারিং প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে, এমনটি জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই কথা জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হলেও সাড়া পাওয়া যায় না। ফিনান্সিয়াল অ্যাক্টের মাধ্যমে ভ্যাট আইন বাস্তবায়নের কথা জানান তিনি। এই সময় পর্যায়ক্রমে ভ্যাট আইন সংশোধন করার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে উন্নত বাংলাদেশ গড়তে উপযুক্ত বাজেট প্রণয়নের পরামর্শ দেন অর্থনীতিবিদরা। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। আসছে জুনের 13 তারিখে উত্থাপিত হতে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। এ উপলক্ষে বাজেট সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে এনবিআরের প্রাক বাজেট আলোচনার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত স্টেকহোল্ডাররা তুলে ধরেন তাদের পরামর্শ। অটোমেশনটা না হলে আপনি যেটা বলছেন যে আমরা রাজস্ব কিভাবে বাড়াবো, সেই বিষয়টা অ্যাচিভ করা যাবে না। পার্সোনাল ইনকাম ট্যাক্সের আমার মনে হয় যে 2-3 বছর হয়ে গেছে এই ট্যাক্স লোয়েস্ট লিমিটটা আমার মনে হয় যে বাড়ানোর একটা চাপ থাকবে আপনাদের। এই বাজেট যেন ব্যবসায়ী বান্ধব না হয়, ব্যবসা বান্ধব এবং ব্যবসায়ী বান্ধবের মধ্যে পার্থক্য আছে। প্রকল্পে দেশি কনসালটেন্ট নিয়োগ, বৈদেশিক ঋণ কমিয়ে আনা, আয় ও ব্যয়ের বৈষম্য কমানো এবং কালো টাকার কার্যকর বিনিয়োগ সহ বেশ কিছু পরামর্শ দেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। রাজস্ব আয়ের ক্ষেত্রে বিত্তবান ধনীদের উপর অপেক্ষাকৃত বেশি চাপ প্রয়োগ করা উচিত। আমরা মনে করি পরোক্ষ করের তুলনায় প্রত্যক্ষ করের আনুপাতিক হারে রিলেটিভলি বেশি হতে হবে। আমরা স্ল্যাব নির্মূল করার পক্ষে, কোনো স্ল্যাব থাকবে না,
গ্রহণ বর্জন আপনাদের। অতিথিদের পরামর্শগুলোকে গুরুত্ব দিয়ে আগামী বাজেট নিয়ে সরকারের কিছু পরিকল্পনা তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। কালো টাকা বিনিয়োগে মানি লন্ডারিং প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে বলে জানান তিনি। টিআইএনধারীর সংখ্যা 40 লাখ অথচ রিটার্ন জমা দেয় 18 লাখ, এই গ্যাপটা আমরা কমিয়ে আনব। কোনো পেনাল্টির ব্যবস্থা এগুলি থাকবে। ভ্যাট আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে এখন যেটা করব সেটা ফাইন্যান্স সেক্টর ভিতর দিয়েই আমাদের করার ইচ্ছা। কালো টাকাকে আমরা চেষ্টা করেছি লাইমলাইটে আনার জন্য, কিন্তু আমরা ফলাফল দেখেছি যে খুব বেশি আসে না। সেই জন্য মানি লন্ডারিংয়ের প্রতি আমরা একটু কঠোর হব এবং কিছু কিছু দৃষ্টান্ত বাজেটের আগেই আমরা দিব যে এটাতে কঠিন হচ্ছি আমরা। সম্প্রচার মাধ্যমের আয়ের পরিমাণ ও কর আরোপে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথাও জানান এনবিআর চেয়ারম্যান। সুনির্দিষ্টভাবে কত টাকা ইলেকট্রনিক মিডিয়া নিয়ে যাচ্ছে এবং কত টাকা আমরা পাচ্ছি সেটা বোধহয় এখনো ঠিক পরিমাপ করতে পারি নাই। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন দেশের বিভিন্ন জেলার প্রায় 600 চরমপন্থী। এই উপলক্ষে পাবনা শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে বিকেল 3টায় আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে 16টি জেলার মোট 595 জন আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন তারা। এ সময় মন্ত্রী বলেন, আত্মসমর্পণকারীদের আইনি সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করবে সরকার। বাকিদেরও আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 68টি আগ্নেয়াস্ত্র ও 575টি দেশীয় অস্ত্র জমা দেন চরমপন্থীরা। পুলিশের আইজিপি ডক্টর জাবেদ পাটোয়ারি, পাবনা 4 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু ও পাবনা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। 90 জন আজকে আত্মসমর্পণ করেছেন এবং 600-র অধিক আজকে আত্মসমর্পণ করার কথা ছিল। তারা কিছু সময়ের মধ্যে তারা আত্মসমর্পণ করবেন, আমরা সেটাই আশা করি। রমজানের আগে তুরাগ, বুড়িগঙ্গা ও বালু নদীর দুধার মুক্ত করতে জোরদার অভিযানের ঘোষণা দিল বিআইডব্লিউটিএ। অভিযানে খরচ উঠাতে প্রয়োজনে দখলদারদের থেকে জরিমানা আদায়ে মামলার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এদিকে তৃতীয় পর্যায়ে প্রথম দিনের অভিযানে বিরুলিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বিপুল পরিমাণ জমি অবৈধ দখলমুক্ত করা হয়। আরাফাতুর রহমানের রিপোর্ট। সরকারি জায়গা দখল করে বিশাল অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করে ভোগ করে আসছিল তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড নামের প্রতিষ্ঠানটি। বারবার নোটিশ দিলেও দখল ছাড়ার কোনো লক্ষণ ছিল না তাদের। অবশেষে সেটাকে এভাবেই ধ্বংস করতে হলো। অন্যদিকে নদীর জায়গা দখল করে রেডিমিক্স সিমেন্টের কারখানা করে কোটি কোটি টাকার ব্যবসা করে আসছিল এনডিই নামের প্রতিষ্ঠানটি। কয়েকবার সময় বেঁধে দিলেও নিজেদের যন্ত্রপাতি সরায়নি তারা। তাই এক প্রকারে বাধ্য হয়ে ভেঙে ফেলে বিআইডব্লিউটিএ। শুধু এই দুটি প্রতিষ্ঠান নয়, ব্যক্তি মালিকানা থেকে অনেকেই পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখলের মহোৎসবে মেতে উঠেছে। আমরা প্রত্যেকটা অবৈধ দখলদারের নোটিশ করছি এবং অধিকাংশ দখলদারের এগেনস্টে থানায় জিডি করা আছে বা বলা আছে তাদেরকে আর কি। আমরা চিঠি দিয়ে রাখছি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এবারের অভিযানে বড় দখলদারদের আগে থেকে নোটিশ দিয়ে সরে যাওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল বলে জানায় বিআইডব্লিউটিএ। বেশ কয়েকটি বড় বড় ইন্ডাস্ট্রি আছে এখানে, সেগুলোও কিন্তু অপসারণের আওতায় এসেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা রেড মার্ক দিয়ে সেগুলো কিন্তু চিহ্নিত করে দিয়েছি। সেই অনুযায়ী উচ্ছেদ অভিযান চলবে। এখানে কোনো তদবির, বাধা বিপত্তি, প্রভাব প্রতিপত্তি, রক্তচক্ষু কোনো কিছুই আমলে আনা হবে না। বেশি বেশি দখলের সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির আওতা সহ তাদের এই যে অপসারণ ব্যয় তাদের কাছ থেকে আদায়ের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা। উচ্ছেদ অভিযানের সময় ভরাটের কাজে ব্যবহৃত ভেকু ও বালি তাৎক্ষণিকভাবে নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। তারেক রহমানের সৎ সাহস থাকলে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করা উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে প্রচার কমিটির মিটিং শেষে এমন মন্তব্য করেন তিনি। জানান, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার।
রাখার স্বার্থেই তাকে ফিরিয়ে আনা প্রয়োজন। তার যদি সৎ সাহস থাকে তাহলে তো তিনি নিজে এসে এখানে আদালতে আত্মসমর্পণ করা প্রয়োজন। 21শে আগস্টের গ্রেনেড হামলা, যে মামলায় তিনি সাজাপ্রাপ্ত, শাস্তিপ্রাপ্ত, এতে দিবালোকের মতো সত্য এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। রাজধানীতে বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে জরুরি খরচ বাবদ 10 লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ আপিল বিভাগ বহাল রেখেছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রভাত পরিবহনের মালিকপক্ষ যে আবেদন করেছিল, প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দেন। রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান, সর্বোচ্চ আদালতের আদেশের ফলে সুপ্রভাত পরিবহনকে এখন 7 দিনের মধ্যে 10 লাখ টাকা দিতে হবে। শুনানি শেষে আদালত সুপ্রভাত পরিবহনের আপিলটি খারিজ করে দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টের 20শে মার্চে যে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের যে আদেশ দিয়েছিল সেটি বহাল থাকলো এবং আবরারের পরিবার এই 10 লক্ষ টাকা অতি সত্বর পাবেন বলে আমি আশা করি এবং আমি মনে করি সুপ্রভাত পরিবহন যাদের প্রতি আদেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের আপিলটি খারিজ করার মাধ্যমে তারা হাইকোর্টের আদেশ প্রতিপালনের জন্য অবশ্যই টাকাটি আবরারের পরিবারকে দিয়ে দিবেন। ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ফলের বাজার ও আড়তগুলোতে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো হচ্ছে কিনা তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনা দিয়েছেন আদালত। হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এই রায় দিয়েছেন। আবেদনকারী সংগঠনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। এখন যেহেতু আমের মৌসুম, সেহেতু রাজশাহী অঞ্চল সহ যেখানে যেখানে আমের বাগান আছে সেখানে আমের বাগানগুলোতে পুলিশ মোতায়েন করার জন্য যেন কোনো ক্ষতিকর কীটনাশক, রাসায়নিক দ্রব্য যেন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতে না পারে, যেটা শরীরের জন্য ক্ষতিকর হয়। চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 4 জন। সকালে চুয়াডাঙ্গা শহরের ফুটবল মাঠের সামনে ইঞ্জিন চালিত যানবাহন আলম সাধুকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাক। এতে ঘটনাস্থলে আলম সাধুর চালক মারা যান। দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মামুনুর রশিদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাজবাড়ীর কল্যাণপুর নতুন রাস্তা এলাকায় ট্রাকের চাপায় মারা গেছে এক বৃদ্ধা। এছাড়াও জয়পুরহাটের চকবারুনিয়া 5 বিবি সড়কে ভটভটি খাদে পড়ে এক যাত্রী মারা গেছেন। আহত হন কমপক্ষে 3 জন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ চেয়ে আজও অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের 15তম দিনে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্রছাত্রীরা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে ক্লাস পরীক্ষা চালু থাকলেও অংশ নেননি শিক্ষার্থীরা। আগামীকাল থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর ডাঙ্গারচর সল্ট গোলা ঘাটে নৌকাডুবিতে নিখোঁজ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন ডাঙ্গারচর 1 নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আকবর ও ওই একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ হানিফ। সকালে ইপিজেড থানার কর্ণফুলীর নেভাল বার্থ 1 এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায়। এই ঘটনায় হাবিবুর রহমান নামে নিখোঁজ আরও একজনের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। সাভারে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় 5 ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাভারের রাজাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী সাভারের ইমানদীপুর এলাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করত। চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই 5 যুবক জোর করে তার শ্লীলতাহানি করে। পরে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। মাদারীপুরে প্রথম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শিবচর উপজেলার বাঁশকান্দি থেকে ওই কিশোরকে আটক করা হয়। পরে মঙ্গলবার ওই যুবককে মাদারীপুর আদালতে পাঠানো হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীকে 11 কেজি স্বর্ণসহ আটক করেছে কাস্টম কর্মকর্তারা। সকালে দিদারুল আলম নামের ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দরের শুল্ক বিভাগের উপকমিশনার নুরুদ্দিন মিলন জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন দিদারুল।
আগ থেকে তথ্য থাকায় তার উপর নজরদারি করেন কাস্টম কর্মকর্তারা। এক পর্যায়ে তার ব্যাগ তল্লাশি করে 11 কেজি 200 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় 5 কোটি টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসতে যাচ্ছে পদ্মা সেতুর আরেকটি স্প্যান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মাওয়া প্রান্তে বসবে সেতুর 10ম স্প্যানটি। এই স্প্যানটি বসবে 13 ও 14 নম্বর পিলারে। এরই মধ্যে স্প্যান বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাওয়া প্রান্তে স্থায়ীভাবে বসানো প্রথম স্প্যান হবে এটি। আগামীকাল সকালে মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নেওয়া হবে। স্প্যানটি বসানো হলে সেতুর 1500 মিটার দৃশ্যমান হবে। বিভাজন সংস্কৃতির বাইরে থেকে দেশ ও উন্নয়নের স্বার্থে প্রতিষ্ঠানের সবার জন্য কাজ করতে চান পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর নবনির্বাচিত প্রথম নারী সভাপতি রুবানা হক। বিকেলে রাজধানীর খিলক্ষেতে নাগরিক টিভি ভবনে বৃহত্তর ফরিদপুর গার্মেন্টস শিল্প মালিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিজিএমইএ এর নতুন সভাপতি। বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছেন দেশের বিভিন্ন জেলার মৃৎশিল্পীরা। প্রতিবারের মতো এবারও হবিগঞ্জ জেলার কুমারপাড়াগুলোতে মাটির তৈরি নানা প্রকার জিনিসপত্র তৈরির ধুম পড়েছে। মাটির খেলনা আর বাহারি তৈজসপত্র তৈরি করতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন নেত্রকোনার মৃৎশিল্পীরাও। প্রতিনিধিদের তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। বাঙালির দুয়ারে কড়া নাড়ছে বৈশাখের আগমনী বার্তা। বৈশাখ মানে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সংমিশ্রণ, যার একটি উল্লেখযোগ্য অনুষঙ্গ বৈশাখী মেলা। আর এই মেলা মানেই মাটির তৈরি খেলনা, গৃহসজ্জার সামগ্রী সহ নানা তৈজসপত্র। প্রতিবারের মতো এবারও বাঙালির প্রাণের এ উৎসবকে রাঙাতে ব্যস্ত হয়ে উঠেছে হবিগঞ্জের কুমারপাড়ার 2 শতাধিক পরিবার। হাতে সময় কম থাকায় পরিবার পরিজন নিয়ে কাজ করছেন তারা। এখন চৈত্র মাসের শেষে বৈশাখী মেলা লেগে আপনার খাসটা এখন কিছু করতেছি, আর সারা বছর কোনো খাস থাকে না। এর মধ্যে সরকার এখন আমরা স্টেপ নেই না, স্টেপ যদি নিত কিছু ঋণ দিত তো আমরা খাসটা আরো উন্নত করতাম। বৈশাখী মেলার লোকে বেশি রকম ভাবে কাজ করে, সরকারের অনুদান করে তো আমরা তো সাহায্য পাই, খাসটা একটু ছাপাইতে পারি এবার অনুষ্ঠানে বান্নি মেলা দেশে নিতে পারি। দিনরাত এক করে মাটি দিয়ে সুনিপুণ হাতে বাহারি মৃৎকর্ম চালিয়ে যাচ্ছেন নেত্রকোনার মৃৎশিল্পীরা। নিজেদের আদি পেশাকে টিকিয়ে রাখতে কোনো কমতি নেই এই কুমার পরিবারগুলোর। তবে বৈশাখ মাস বাদে বছরের অন্যান্য সময় এই শিল্পের কদর না থাকায় হতাশ তারা। গডি, কলসি, এরপরে এইগুলা মাল আমরা বানাই, অনেকগুলা মাল বানাইতেছি ঠিক ওই আমরা পরিবার এইগুলা মাল বানাই, আর চলনের মতো কোনো ক্ষমতা নাই। খেলনা, পুতুল এগুলা একটু বেশি বিক্রি হয় বৈশাখী মেলাতে, কিন্তু সে অনুসারে আমরা মূল্য হয় না। দেশের প্রাচীন এই শিল্পকে ধরে রাখতে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন এই শিল্পের সঙ্গে জড়িত সবাই। নুসরাত জাহান সিন্ধি, RTV। রাঙামাটিতে হয়ে গেল বৈশাখী বরণে বর্ণিল শোভাযাত্রা। সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। বিজু, সাংরাই, বৈশুক, বিহু সংক্রান্ত উদযাপন কমিটির উদ্যোগে এই শোভাযাত্রা হয়। এর আগে জম্মু সংস্কৃতি সংরক্ষণ ও অধিকার নিশ্চিতকরণে ঐক্যবদ্ধ হন স্লোগানে আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, শিক্ষাবিদ মংসানু চৌধুরী ও উদযাপন কমিটির সমন্বয়ক ইন্দ্রলাল চাকমা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ছিল নৃগোষ্ঠীর শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বইয়ের আলোয় পথ দেখে যায় পেরিয়ে তেপান্তর, এই স্লোগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্কুল সাহিত্য উৎসব 2019। স্কুল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি বই পড়তে আগ্রহী করতেই এই আয়োজন। সকালে রাজধানীর ল্যাবরেটরি স্কুলে 3 দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করেন শিশু সাহিত্যিক আলী ইমাম। উৎসবের প্রথম দিনে কর্মশালা, গল্প, কবিতা লেখা এবং সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 11 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সব স্কুলের শিক্ষার্থীর জন্য আয়োজন উন্মুক্ত থাকবে। সাহিত্য উৎসবের মিডিয়া পার্টনার RTV।
পবিত্র রমজান উপলক্ষে নবমবারের মতো আরটিভি এবং কিউএস মাল্টিমিডিয়ার যৌথ আয়োজনে দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2019 পাওয়ার্ড বাই ক্রাউন সিমেন্টের অডিশন চলছে দেশব্যাপী। আজ অডিশন হয়ে গেল বৃহত্তর নোয়াখালীর মার্কাজুন নাজাদ হিফজ মাদ্রাসা ও বৃহত্তর ময়মনসিংহের মোমেন শাহির তাহসিনুল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এতে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নেন। আগামীকাল হবে সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগের অডিশন। বিস্তারিত জানতে আরটিভি স্ক্রলে চোখ রাখুন। আমি স্কেট পেয়েছি, আমার থেকে আরো আনন্দিত লাগতেছে। আরটিভি এবং কোরআন সুন্নাহ যে স্পন্সর আছে ওনাদেরকে অনেক ধন্যবাদ, এবং সামনে থেকে যেন আরো ভালোভাবে অনুষ্ঠানটা হয়। আলোকিত কোরআন প্রতিযোগিতায়, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি অনেক খুব খুশি। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রতি বছরের মতো এবারও আইসক্রিম প্রেমীদের জন্য ইগলু আইসক্রিম ফেস্টিভ্যাল আয়োজন করেছে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ইগলু। এবার প্রথমবারের মতো চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে আইসক্রিম ফেস্টিভ্যাল। 11 থেকে 13 এপ্রিল চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউয়ের মেজবানে চলবে ফেস্টিভ্যাল। এছাড়া ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 25 থেকে 27 এপ্রিল পর্যন্ত চলবে ইগলু আইসক্রিম ফেস্টিভ্যাল। বজ্রপাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ 3 জন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার তেরাকুড়ি এলাকায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন তেরাকুড়ি এলাকার জিতু মিয়া, লক্ষ্মীপাশা এলাকার রাজন মিয়া ও আনোয়ার হোসেন। মাঠে কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে জানান ফেঞ্চুগঞ্জ থানার ওসি। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার চেলা নদীতে পাথর তোলার সময় বজ্রপাতে এক শ্রমিক মারা গেছে। এদিকে সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে ঝোড়ো বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো বৃষ্টি সহ কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৈরী আবহাওয়ায় মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বয়সভিত্তিক ফুটবলে নিয়মিত আলো ছড়াচ্ছেন মেয়েরা। তাদের নৈপুণ্য স্বপ্ন দেখাচ্ছে দেশের ফুটবলকে বহুদূর এগিয়ে নেওয়ার। যাদের হাত ধরে এমন সাফল্য আসছে, দেশ বিদেশে উঠছে লাল সবুজের পতাকা, তাদেরই একজন মনিকা চাকমা। মমিন রোহনের ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্বে থাকছে ফুটবলার মনিকার উঠে আসার গল্প। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বিন্দু কুমার চাকমা ও রবিমালার সংসারে 5 সন্তান, সবাই মেয়ে। অভাবের সংসার চালাতে প্রতিনিয়তই হিমশিম খেতে হয় কৃষক বিন্দু কুমারকে। তাই বাবা মার চাওয়া মেয়েরা ভালোমতো পড়াশোনা করে বড় কিছু হবে। বাবা মায়ের একান্ত বাধ্য মেয়েরাও। কিন্তু সবচেয়ে ছোট মেয়েটা দুরন্ত স্বভাবের, মন উড়ে বেড়ায় পাহাড় জুড়ে। সুযোগ পেলেই ফুটবল নিয়ে মেতে ওঠা, ফুটবল যেন তাকে আকর্ষণ করে চুম্বকের মতো, ঘর ছাড়া করা রাখালিয়া বাঁশির মতো। বলছি জাতীয় দলের মিডফিল্ডার মনিকা চাকমার কথা। খাগড়াছড়ির পাহাড় ডিঙিয়ে ঠাঁই করে নিয়েছেন বয়সভিত্তিক জাতীয় দলে। বল পায়ে শৈল্পিকতায় মুগ্ধতা ছড়ান অবলীলায়। তবে এই পর্যায়ে আসতে শুরুর পথটা মোটেও সহজ ছিল না মনিকার জন্য। এমনিতে আমার ফুটবল কেন জানি ভালো লাগতো। যখন ছোটবেলায় খেলছিলাম তো বাড়িতে আমার তো শুধু মাই থাকে, দিদিরা বাইরে পড়াশোনা করতো, তো বাড়িতে কেউ থাকতো না কাজের জন্য। মানে স্কুল থেকে আসার পরে একটু বাড়িতে কাজ করতে হতো, তো একটু কাজ না করে আমি খেলতে যাইতাম মাঠে। তো বাবা নিষেধ করতো না যাওয়ার জন্য। একদিন এমন হয়েছে যে যখন মাঠে গেছি আমি, ওই সময় আমার বাবা আমারে নিয়ে আসছে, তো বলটা কেটে দিচ্ছে, বল খেলে দেখে। এখন মনিকার এমন সাফল্যে গর্বিত তার স্বজন ও এলাকাবাসী। মনিকা আমাদের একটু ছোট মেয়ে, ওই জাতীয় টিমের খেলছে, দেশে বিদেশেও ঘুরে। সবাই থেকে পাড়া থেকে আনন্দ, আমাদেরই আনন্দ, খুশি। এই এলাকায় সে যখন ছুটিতে আছে, রাস্তাঘাট নাই, সে পাইয়ে হেঁটে আসতে হয় বর্ষাকালে। এলাকার মেয়ে আমরা খুব গর্বিত। আশা করি আরো উপরে যাক। আমার ছোট বোন মনিকা চাকমা
জাতীয় দলে খেলতেছে, ওটা আমার জন্য খুব গর্বিত। এবার ঘরের মাঠে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলকে স্মরণীয় করে রাখতে কঠোর অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন মনিকা চাকমা। চেষ্টা করব আমরা যেন গেমে আমরা যেন ফুল এফোর্ট দিয়ে খেলতে পারি। যেহেতু আমার দেশের মাটিতে খেলা, তো আমি আমার সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করব। মমিন রোহন, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। অগ্নিদগ্ধ নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানোর পরিস্থিতি নেই জানালেন বার্ন ইউনিটের প্রধান। জড়িত সন্দেহে গ্রেপ্তার নয়, কেউ ছাড় পাবে না বলছে পুলিশ। ফায়ার সার্ভিসের কর্মী সোহেল রানাকে চোখের জলে বিদায় দৃষ্টান্ত হয়ে থাকবেন বলছেন সহকর্মীরা। পাবনায় 595 জন চরমপন্থীর অস্ত্রসহ আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং রোজার আগে তুরাগ, বুড়িগঙ্গা ও বালু দখলমুক্ত করার ঘোষণা বিআইডব্লিউটি এর। খরচ উঠাতে দখলদারদের থেকে জরিমানা আদায়ের পরিকল্পনা। সন্ধ্যা সংবাদে এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।